আজকে 11ই অক্টোবর 2025 মরুভূমির বুকে জীবনের প্রথম সকাল। এই দিকটিতে আমরা যত এগোবো তত আমরা মরুভূমির মধ্যে প্রবেশ করবো। এই প্রায় মরু আর মরুভূমির মধ্যে পার্থক্যটা হচ্ছে বৃষ্টিপাত এবং ভেজিটেশনে। এই দিকে রয়েছে লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল আর আমার ডান দিকে রয়েছে লঙ্গেওয়ালা ব্যাটেলফিল্ড। আমরা ভারত পাকিস্তান বর্ডারে এসে পৌঁছালাম। এই রুটিটা হচ্ছে আটার রুটি, এই রুটিটা বাজরার রুটি, আর এটা বেসন আর আটা মিক্সড করে এই রুটিটা। আজকে 10ই অক্টোবর 2025। আজকে আমরা জয়সলমীর থেকে বেরিয়ে স্যাম ডেজার্টের দিকটিতে যাব এবং গতকাল আমরা এই হোটেলটিতে ছিলাম, এই গড়ভিলা হোটেলটি বেশ ভালো মানে হোটেলটি একেবারেই নতুন, সবেমাত্র 2 বছর হয়েছে। তার ফলে হোটেলের যা ইকুইপমেন্টস সেগুলি খুব ভালো ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে এবং হোটেলের রুমগুলিও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এদের সার্ভিসও ভালো, ছেলেগুলিও বেশ ভালো। আজকে আমরা এই গাড়িতে করে রওনা দিচ্ছি, সুইফট ডিজায়ার গাড়ি। আমরা এখন প্রথমে যাচ্ছি বড়াবাগ। এখানে দুটি ছত্রী রয়েছে, একটি হলো ব্যাস ছত্রী, একটি হলো বড়াবাগ। ব্যাস ছত্রীটি হলো রাজপরিবারের সাথে সম্পর্কিত উচ্চপদস্থ ব্রাহ্মণ যারা, তাদের এখানে সমাধিক্ষেত্রের উদ্দেশ্যে যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে সেটি হলো ব্যাস ছত্রী। আর বড়াবাগ হলো রাজপরিবারের বিভিন্ন রাজাদের স্মৃতির উদ্দেশ্যে যে স্মৃতিস্তম্ভ, সেটি হলো বড়াবাগ। আর আমরা আজকে যে যাচ্ছি, এই যে উনি হচ্ছেন ফারুক খান, ওনার সাথেই আমরা আজকে যাচ্ছি যে এই সকল জায়গাগুলি দেখতে। এই বড়াবাগের টিকিটের মূল্য 150 টাকা জনপ্রতি। থ্যাংক ইউ। এই বড়াবাগ জায়গাটি আগেই আপনাদের বললাম যে এটি রাজপরিবারের ছত্রী। এই অঞ্চলে এই রাওয়াল রাজা জয়িত সিং, তিনি 1497 থেকে 1530 খ্রিস্টাব্দের মধ্যে এখানে একটি জলাধার নির্মাণ করেছিলেন এবং তার ফলে এই অঞ্চলের প্রচুর মানুষের উপকার হয়েছিল। স্বাভাবিকভাবেই এই অঞ্চলের অনেক জায়গা সবুজ অঞ্চলে ভরে উঠেছিল এবং এই যে জায়গাটি, তার চারপাশে দেখবেন উঁচু পাহাড় রয়েছে। তা রাওয়াল জয়িত সিং তিনি মারা যাওয়ার পরে তার পুত্র লুঙ্কারান, তিনি 1531 থেকে 1551 পর্যন্ত রাজত্ব করেছিলেন। সেই সময় তিনি তার পিতার স্মৃতির উদ্দেশ্যে এইখানে প্রথম একটি স্মৃতিস্তম্ভ, বা যেটিকে এনারা ছত্রী বলে থাকেন, সেই ছত্রী নির্মাণ করেন। পরবর্তীকালে রাজপরিবারের বিভিন্ন সদস্যদের এখানে ছত্রী নির্মাণ হতে থাকে। এই যে ছত্রীগুলি, এই ছত্রীগুলি 4টি ক্যাটাগরিতে রয়েছে। একটি হলো রাজার, একটি রানীর, একটি রাজপুত্রের এবং আরেকটি হলো রাজপরিবারের অন্যান্য সদস্যদের, এবং সেই অনুসারে ছত্রীর আকৃতিগুলিরও ভিন্নতা রয়েছে। দেখুন, এই ছত্রীগুলির মাথার আকৃতি একরকম, ওই পাশে যে ছত্রীগুলি রয়েছে সেগুলির আকৃতি একরকম। এইরকম বিভিন্ন আকৃতির তারতম্য দিয়ে ছত্রীগুলি
কাদের সেগুলি চিহ্নিত করা হতো। আর এইদিকে অনেক ছোট ছোট ছত্রিও আছে, সেগুলো হচ্ছে সাধারণ রাজ পরিবারের যে সদস্য তাদের জন্য তৈরি ছত্রি। আর প্রতিটি ছত্রির মধ্যে এইখানে সেই রাজার একটি প্রতিকৃতি রয়েছে এবং নিচে তার রাজ্যকাল এবং বিশেষ কোনো কীর্তি সেগুলি লেখা রয়েছে। এখানে যে এত ছত্রি রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় আকৃতির ছত্রি হচ্ছে এইটা, আমার মনে হয় এটাই জয়িত সিংয়ের ছত্রি। আর এই ছত্রিগুলো সবই হচ্ছে মুঘল এবং রাজস্থানী শৈলীতে তৈরি। আর এই ছত্রিগুলি হলো রানীদের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিস্তম্ভ। আর রাওয়াল জয়িত সিং যে জলাধারটি নির্মাণ করেছিলেন, এই দেখুন ছত্রিগুলির পেছনে সেই জলাধারটি দেখা যাচ্ছে। জল নেই, এখন শুকিয়ে গেছে, কিন্তু চারপাশে প্রচুর গাছ দেখা যাচ্ছে। এই বরাবাগ ছত্রির স্থাপত্য আপনাদের খুব ভালো লাগবে। জায়গাটি খুব শান্ত, নির্জন, নিরিবিলি এবং এখানে এসে নীরবতা বজায় রাখাই কাম্য, কেননা এটি একটি সমাধিক্ষেত্র। তবে এই যে জয়িত সিংয়ের পুত্রের নাম আমি বললাম লুঙ্কারান, এনাকে কিন্তু অনেকে লুনাকারান সিংও বলেন। লুঙ্কারান বা লুনাকারান সিং দুটোই আপনি বিভিন্ন জায়গাতে পাবেন। এখন আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটি NH-68। এই NH-68 ধরে জয়সলমীর থেকে লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল পর্যন্ত দূরত্ব 120 কিলোমিটার। আর জয়সলমীর পুরো জায়গাটাই তো প্রায় মরু অঞ্চলের মধ্যে অবস্থিত। আর এই দিকটিতে আমরা যত এগোবো তত আমরা মরুভূমির মধ্যে প্রবেশ করবো। এই প্রায় মরু আর মরুভূমির মধ্যে পার্থক্যটা হচ্ছে বৃষ্টিপাত এবং ভেজিটেশনের। মোটামুটিভাবে 25 থেকে 50 সেন্টিমিটার যদি বার্ষিক বৃষ্টিপাত হয় তাহলে সেই অঞ্চলটি হচ্ছে প্রায় মরু অঞ্চল, এবং যদি 25 সেন্টিমিটারে কম বৃষ্টিপাত হয় বছরে তাহলে সেই জায়গাটি হচ্ছে সম্পূর্ণ মরু অঞ্চল। তো আমরা এখনও রয়েছি প্রায় মরু অঞ্চলের মধ্যে। এখানে গুল্ম জাতীয় এবং কাঁটা জাতীয় গাছ দেখা যায়। স্বাভাবিকভাবে ভেজিটেশনের পরিবর্তন চোখে পড়বে। আপনাদের জয়সলমের থেকে যত মরুভূমির দিকে এগোবেন ধীরে ধীরে দেখবেন ভেজিটেশন কমবে এবং বালির প্রভাব বাড়বে। একসময় পুরো অঞ্চলটি পুরো বালিয়াড়িতে পরিণত হবে। এই NH-68 দিয়ে এই স্যাম ডেজার্টের দিকে যেতে দেখুন এই রাস্তার ধারে এইখানে এখন রেল লাইন স্থাপন করা হয়েছে। আমি যে এর আগে দুবার রাজস্থানে এসেছিলাম, এই রাস্তাতে আমি রেল লাইন দেখিনি, এটি এই প্রথম দেখলাম। এটি মাত্র 5 বছর হলো স্থাপন করা হয়েছে। মরুভূমির মধ্যে এই জনপদটির নাম হলো রামগড়। এইখানে প্রচুর খাওয়া দাওয়ার হোটেল রয়েছে, দোকানপাট আছে। এই রামগড় থেকে রাস্তা ঘুরে গেছে লঙ্গেওয়ালার দিকে। এখান থেকে লঙ্গেওয়ালা 43 কিলোমিটার। এটি হলো ইন্দিরা গান্ধী ওয়াটার প্রজেক্টের অন্তর্গত একটি ক্যানেল। এই রাজস্থানের মরুভূমি অঞ্চলে জলকষ্ট দূর করার জন্য এই ক্যানেলের এবং এই ইন্দিরা গান্ধী জল প্রকল্পের বিরাট ভূমিকা রয়েছে। চলি। আমরা এখন এসে পৌঁছলাম লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালে। 1971 সালের
4 এবং 5 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর মেজর কুলদীপ সিং চাঁদপুরীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী যে অসম সাহসিকতার সঙ্গে এইখানে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে তাদের পরাজিত করেছিলেন, তারই স্মৃতিতে এই ওয়ার মেমোরিয়াল গঠিত হয়েছে। এই ওয়ার মেমোরিয়ালের দুদিকে এই যুদ্ধে নিহত বিভিন্ন বীর শহীদদের আবক্ষ প্রতিমূর্তি এখানে রয়েছে। এখানে যেমন রয়েছে শহীদ দফাদার হরবীর সিং বীর চক্র, রাইফেলম্যান হোম বাহাদুর রানা সেনা মেডেল। ভারতের বীর সেনাবাহিনী বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় শত্রুপক্ষের মোকাবিলা করে তাদের বীরত্বের পরিচয় দিয়েছে। ভারতবাসী বিনম্র চিত্তে তাদের সেই অবদান আজীবন মনে রাখবে। ইন্ডিয়ান আর্মির সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সও সেই যুদ্ধে অংশ নিয়েছিলেন, যদিও ইন্ডিয়ান এয়ারফোর্স পরবর্তী সময়ে অংশ নিয়েছিলেন। এইখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রতিকৃতি রয়েছে, এয়ার রেড বাই হান্টার, সেই হিসাবে একটি এখানে মেমোন্টো করা রয়েছে। আর এইখানে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর যে সকল বীর জওয়ানরা এই যুদ্ধে নিহত হয়েছিলেন তাদের স্মৃতিফলক। লঙ্গেওয়ালা 1971 রোল অফ অনার। এইখানে লঙ্গেওয়ালা যুদ্ধে বিজয়ের একটি মুরাল তৈরি করে রাখা রয়েছে। এই দিকে রয়েছে লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল, আর আমার ডান দিকে রয়েছে লঙ্গেওয়ালা ব্যাটেলফিল্ড। এই ব্যাটেলফিল্ডেই 1971 সালের 4 ডিসেম্বর ভারতীয় সেনার 23 পাঞ্জাব ব্যাটালিয়নের মেজর কুলদীপ সিং চাঁদপুরীর নেতৃত্বে এক ভয়াবহ যুদ্ধ হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেই সময় আমাদের ভারতীয় সেনার সংখ্যা ছিল 120 জন মাত্র, সেখানে পাকিস্তানের সেনার সংখ্যা ছিল 2000 থেকে 3000 জন। এছাড়া ছিল 45টা ট্যাঙ্ক পাকিস্তানের সঙ্গে। এত প্রতিকূলতা সত্ত্বেও যে বীরত্বের পরিচয় দিয়েছিল তার স্মৃতিস্বরূপই আজকে এই লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল তৈরি হয়েছে। এখন আমরা যাচ্ছি লঙ্গেওয়ালা ব্যাটেলফিল্ড দেখতে। আর এই হচ্ছে সেই ব্যাটেলফিল্ডের বিভিন্ন জায়গায় সেনা ছাউনি করা রয়েছে। বিভিন্ন অংশগুলিতে বিশেষ বিশেষ জায়গাগুলি যেখানে যুদ্ধের বিভিন্ন প্রতিঘাতগুলি হয়েছিল সেই জায়গাগুলিতে দেখুন সেখানে মেমোরিয়াল স্টোন বসানো রয়েছে। ওইখানে আরেকটি বাংকার রয়েছে, ওইদিকে আরেকটি বাংকার রয়েছে। এই পুরো জায়গাটি হলো লঙ্গেওয়ালা ব্যাটেলফিল্ড। ভারতীয় সেনাবাহিনীর দ্বারা ধ্বংস করা পাকিস্তানের T-59 ট্যাঙ্ক, ডেস্ট্রয়েড পাকিস্তান T-59 ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটিকে পরবর্তীকালে রং করে বিভিন্নভাবে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ জয়ের স্মারক হিসাবে এখানে রেখে দেওয়া হয়েছে। সেই রাতের যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর ট্যাঙ্কটি ভারতীয় সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছিল, তারই কিছু ভগ্ন অংশ এখানে অবশিষ্ট রয়েছে, এখানে সেটি রেখে দেওয়া হয়েছে। এই দেখুন যে ট্যাঙ্কের যে সামনের গুলি বেরোনোর যে জায়গাটি সেটি কীরকম ভেঙে পড়ে রয়েছে। এগুলি বিভিন্ন বাংকার, এগুলির নাম দেওয়া রয়েছে এখানে চাঁদপুরি হল। এই দেখুন এই সিঁড়ি দিয়ে নিচে নেমে এই বাংকারের ভেতরে প্রবেশ করতে হবে। না, এখানে আমরা এখন যেতে পারবো না, এটি শুধুমাত্র দেখার জন্য। এই জায়গাটিতে আপনারা যখন যাবেন এই ব্যাটেলফিল্ডের এই যে স্ট্রেঞ্জগুলো করা রয়েছে তার মধ্যে দিয়ে আমরা এই যে যাচ্ছি তার মধ্যে দিয়ে হেঁটে, তখন আপনারা দেখবেন অডিওতে যুদ্ধে গোলাগুলি চলার আওয়াজ সেগুলি শুনতে পাবেন, যাতে এখান দিয়ে যেতে যেতে আপনাদের মধ্যে একটা ব্যাটেলফিল্ডের ফিলিংস আসে। বিভিন্ন জায়গাতে পাকিস্তানি সেনাবাহিনীর গাড়ি, ওইদিকে ট্যাঙ্ক, এগুলি সব ভগ্নাবশেষ রূপে পড়ে রয়েছে। এই 23 পাঞ্জাব ব্যাটালিয়নের মেজর কুলদীপ সিং চাঁদপুরী এই যুদ্ধের পর মহাবীর চক্র পেয়েছিলেন। এই জায়গাটি থেকে পাকিস্তান বর্ডারের দূরত্ব মাত্র 15 কিলোমিটার।
আর এই 1971 সালের এই যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আমার নিজের বড় মামা অংশ নিয়েছিলেন। এবং আমার ওই বছরেই 71 সালের যখন 4-5 তারিখে যুদ্ধ হয়, আর আমার মারও বিয়ে হয়েছিল 8 ডিসেম্বর। মার কাছ থেকে গল্প শুনি, তখন পুরো ব্ল্যাক আউট ছিল। এই লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালেরই একপাশে রয়েছে এইখানে অডিও ভিজুয়াল থিয়েটার। সেইখানে এই যুদ্ধের বিভিন্ন বিবরণ দেওয়া হয়। এই সামনে একটি কাউন্টার রয়েছে, সেখান থেকে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। কিন্তু এই অডিও ভিজুয়াল থিয়েটারের ভেতরে কিন্তু কোনো ছবি তোলা যাবে না। এই জায়গায় যে ক্যাফেটি দেখছেন, এটি হচ্ছে ভারতের শেষ ক্যাফে। এখানে লেখা রয়েছে ভারত কা আখরি ক্যাফে। এখান থেকে মাত্র 15 কিলোমিটার দূরে বর্ডার। আমরা যে যুদ্ধের জায়গাটি দেখলাম, সেখান থেকে সেনাবাহিনীর জিপে করে আরও কিছুটা এগিয়ে যুদ্ধের যে মেইন সেন্টার, সেই জায়গাটাতেও নিয়ে যাওয়া হয়। কিন্তু এখন সেই জিপ সার্ভিস দেখলাম বন্ধ রয়েছে, বললো যে আভি নিয়ে যা সকেঙ্গে। তো আমরা ওই অংশটুকুই দেখে ফিরে আসলাম। কিন্তু এই যে ধূসর মরুপ্রান্তরের মধ্যে এই রকম জায়গায় থেকে যুদ্ধ করা, দেশ রক্ষা করা সত্যিই অনবদ্য বিষয়। বুবুর মা, তারপরে মাসিরা, আমার শালা, সবাই গেছে কাশ্মীরে। এই বুবু কাশ্মীরের গল্প শুনছে রাজস্থানের মরুভূমিতে বসে। দুজনেই দুটো বর্ডার রিজিয়নে রয়েছে, একদল রয়েছে কাশ্মীরে আর একদল রয়েছে রাজস্থানে। এখানে রাজস্থানে বর্ডার লাইনেই শত্রুপক্ষ পাকিস্তান, দুটো বর্ডার লাইনেই শত্রুপক্ষ পাকিস্তান। কিন্তু এই দিকে দেখুন এইরকম মরুভূমি, আর ওইখানে ওরা বরফের মধ্যে ঘুরছে। সত্যি অপূর্ব দেশ এই ভারত। এখন আমরা রওনা দিয়েছি তনট মাতা মন্দিরের দিকে। তনট মাতা মন্দির এখান থেকে 39 কিলোমিটার দূরত্ব। এখন দেখুন মরুভূমির বিস্তার অনেক বেশি, গাছপালা আস্তে আস্তে কমে আসছে এবং বালির পরিমাণ কেমন বেড়ে যাচ্ছে। রাজস্থানে এসেছি, এখানে এত উট, আমরা এখনো পর্যন্ত সেরকম কোনো উট দেখিনি, রাস্তাঘাটে সেরকম দেখিনি। যেগুলো দেখেছি সেগুলো পোষা উট, কিন্তু ওই যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বা এখানে মরুভূমির মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমরা দেখিনি। মানে বুবুর এমন কপাল। এই যে হ্যাঁ, আমি তো একদম জানলা দিয়ে তাকিয়ে বসে আছি, যে এই ভাবছি যে এই একটা উট দেখবো যে বাবলা গাছের পাতা ছিঁড়ে খাচ্ছে, আর তাকে দেখে বলবো উট একটা আশ্চর্য প্রাণী, ইহারা কি কাটা বাছিয়া খায়? সেটা আর হচ্ছে না বলা। আমরা এসে পৌঁছালাম তনট মাতার মন্দিরে। এখান থেকেই বর্ডারে যাওয়ার জন্য পাস পাওয়া যায় এবং এই সামনের এই বিল্ডিংটি থেকে এখানে গিয়ে পাস নিতে হবে। আমরা আগে পাস নিয়ে নিই, তারপরে আমরা তনট মাতার মন্দিরের উদ্দেশ্যে যাব। এই যে মা তানট ভবন লেখা রয়েছে, আপনার আধার কার্ড লাগবে। এই যে কাউন্টারটি রয়েছে, এখান থেকে আপনাদের ফর্ম নিয়ে এই ফর্মে যা যা লেখা আছে সেগুলি ফিল আপ করতে হবে, অর্থাৎ নাম, আধার কার্ড নাম্বার, আপনারা কোথা থেকে আসছেন, কোন গাড়ি নিয়ে আসছেন, সেই গাড়ির ড্রাইভারের নাম, গাড়ির নাম্বার, এভরিথিং আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আর এখানে শুধুমাত্র ভারতীয়দের জন্যই অনুমতি দেওয়া হয়, পাসপোর্ট নিয়ে আসলে হবে না, আধার কার্ড লাগবে, নয়তো ভোটার আই কার্ড লাগবে। আর এখানে আমি একটা জিনিস দেখলাম যে এই যে সেগুলো ফিল আপ করবো, আমি তো পেন আনিনি সাথে, তো কি করব। এইখানে এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলি রয়েছে, মানুষ কত উপায়ে উপার্জন করে ভাবুন। ওরা কতগুলো পেন নিয়ে রয়েছে, আপনাকে পেন নিয়ে ওই ফর্মটা ফিল আপ করতে সাহায্য করবে, কিন্তু তার জন্য নেবে 10 টাকা।
যে শুধু পেনটি আপনার হাতে দেবে এবং তারপরে আবার নিয়ে নেবে, আপনি ফর্ম ফিল আপ করবেন 10 টাকা দিয়ে। এমনিতে কিন্তু ফ্রি ফর্ম ফিল আপ করা। এইটি হলো তানটমাতা মন্দিরের প্রবেশপথ। বিএসএফরাই এখানে পুজো করে, সকালে এবং বিকেলে আরতি করে। আর এই তানটমাতা মন্দির এটি সেনাবাহিনী এবং বিএসএফ এর কাছে কিন্তু ভীষণ জাগ্রত এবং গুরুত্বপূর্ণ একটি মন্দির। তানটমাতার মন্দিরের ভেতরে দেখে আসলাম, সবাই পুজো করছে, ওখানে পাশে একটা শিবেরও মূর্তি আছে। আর ভেতরটা এত সুন্দর করে সাজিয়েছে, কারণ এই নবরাত্রি গেল, এখানের হচ্ছে প্রধান উৎসব হচ্ছে নবরাত্রি। আর ওই ভেতরে 4টে শেল রয়েছে, যেটা এই মন্দিরে পড়েছিল কিন্তু ফাটেনি। 1965 সালে যখন যুদ্ধ হয়েছিল, পাকিস্তান থেকে যে 3টে শেল ফেলা হয়েছিল, এখানে দেখলাম 4টে রয়েছে, কেউ কেউ বলে 3টে। তো যাই হোক, ওই শেলগুলো এখানে সযত্নে ডিসপ্লে করা রয়েছে দেখার জন্য, কিন্তু সেটা এখনও জীবন্ত। কিন্তু একটা বিষয় হচ্ছে যে ভেতরে মোবাইল নিয়ে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, কিন্তু আমার এই ক্যামেরাটি নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না। ক্যামেরা এখানে জমা রেখে তারপরে প্রবেশ করতে হবে। তানটমাতা মন্দির দেখে নিয়ে এখানে পারমিশন করিয়ে এখন আমরা যাচ্ছি বর্ডারের দিকে। এই মন্দির থেকে বর্ডারের দূরত্ব 20 কিলোমিটার। কিন্তু বর্ডার এলাকাতে আগে ছবি তুলতে দিত, এখন নাকি ছবি তুলতে দেয় না। শুনছি নাকি মোবাইলেও ছবি তুলতে দেয় না। যাই গিয়ে দেখি, যদি তুলতে দেয় তাহলে আপনাদের দেখাতে পারবো, যদি না তুলতে দেয় তাহলে আমার মুখের কথাতেই ভরসা করে থাকুন। আমার মনে হয় ছবি না তুলতে দেওয়াটাই ঠিক, কারণ এটা আমাদের দেশের সুরক্ষার ব্যাপার। এরকম ছবি তুলে নিয়ে গিয়ে অনেকে অনেক কিছু করে ফেলে, ওই জন্যই এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ওই দেখুন একটি হরিণ। আমরা ভারত পাকিস্তান বর্ডারে এসে পৌঁছালাম। এখানে আগে ইন্দো পাক বর্ডার বলে লেখা একটি গেট ছিল, কিন্তু এখন সেই গেটটি তুলে দিয়েছে। এই সামনে পাকিস্তান এবং ভারতের সীমানা দেখা যাচ্ছে, কাঁটাতারের বেড়া দেওয়া, আর দূরে পাকিস্তানের চৌকি দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে ক্যামেরায় সেটা আসবে না। আরও একটা বিষয় যে আমি বললাম যে এখানে এখন ফটো তুলতে দেওয়া হয় না, দেখা যাক যে কত দূর পর্যন্ত দেওয়া হয়। ওই দূরে দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া দেওয়া, এইরকমভাবে বেড়া টানা চলে গেছে ভারত আর পাকিস্তানের মধ্যে সীমানা। এই সামনে আরও কিছুটা গিয়ে ওইখানে একটি চৌকি রয়েছে, সেটাই হচ্ছে শেষ চৌকি। ওই পর্যন্ত যেতে দেয় না, এইখানে গেট করা রয়েছে, সেই পর্যন্ত যেতে দেয়। এই যে গেটটি রয়েছে, এই গেটের এখান থেকে আর ছবি তুলতে দেওয়া হয় না। তারপরে নোম্যান্স ল্যান্ড এবং ওইদিকে পাকিস্তান আপনাদের বললাম। তো এখানে আর যখন ছবি তুলতে দেয় না তখন আর বেশিক্ষণ থেকে লাভ নেই। এখন আমরা ফিরে যাচ্ছি। অবশেষে আমরা উট দেখতে পেয়েছি। এই দেখুন মরুভূমির মধ্যে দিয়ে কত উট যাচ্ছে, রাস্তা পার হচ্ছে। ও দারুণ দারুণ। এইখানে একটা জলের জায়গা করা আছে, সব উট এখানে জল খেতে এসছে। এখন আমাদের আজকের ট্রিপের সেকেন্ড ফেজ শুরু হলো। সকালবেলার দিকটায় যা যা করার করে আসলাম সেগুলো তো আপনারা ভিডিওতে দেখলেনই। এখন আমরা এই স্যাম ডেজার্টে এসে আমাদের ডেজার্ট ক্যাম্পে সেখানে সব লাগেজ টাগেজ রেখে তারপরে আমরা এখন রওনা দিয়েছি
স্যাম ডিউন্সের উপর দিয়ে এই জিপ সাফারিতে। এটিও কিন্তু আমাদের প্যাকেজেরই অঙ্গ। এই জিপে আমরা দুজনই থাকবো শুধুমাত্র, আর কেউ থাকবে না। এই জিপে করে আমরা এখন যাচ্ছি ডিউন্সে জিপ সাফারিতে। এই জিপ সাফারি দারুণ এক্সাইটিং একটা জিনিস, আপনারা নিজেরাও অনেক ভিডিওতে দেখেছেন। এবারে দেখুন যে আমরা কি করে এই সাফারি করি। আর এই সূর্যাস্তের সময় মরুভূমির মধ্য দিয়ে চলেছি, এ দারুণ লাগছে, দারুণ। দেখুন আস্তে আস্তে সানসেট হচ্ছে। ওরে বাবা রে, ওই অনেকটা নেমে যাবে এবার। বুবু তো বসেই রয়েছে, বুবু আর ওঠার সাহস পাচ্ছে না। ওরে বাবা, এ একেবারে নিচে নেমে যাচ্ছে, আমার উপরে উঠছে। ওরে বাবা রে, এই যা হচ্ছে আমি ক্যামেরা ধরে রাখতে পারছি না। ও দারুণ দারুণ। ও দেখুন কি অসাধারণ, দেখুন। ও ও বাবারে, অনেকটা ডাউন। ও ও ওরে বাবারে বাবা, এই জিপ রাইডিং যে বাবারে, মানে এমন উঁচু নিচু ভাবে এমন ভাবে যাচ্ছে, ওরে বাহ, মানে ধাক্কা খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ব্যালেন্স রাখাই মুশকিল। কি বলো, কেমন লাগলো? প্রাণ হাতে নিয়ে ফিরলাম আর কি। তাই নাকি? বাবা সাংঘাতিক উপর নিচ, ব্যালেন্স রাখাই মুশকিল। একদমই তাই। বসে থাকলে তাও ঠিক আছে, দাঁড়িয়ে থাকলে মানে খুবই অবস্থা খারাপ।
একটা জায়গায় কিছুক্ষণ থাকলাম, থেকে আবার আরেক জায়গায় এসেছি। মরুভূমির মধ্যে বিভিন্ন জায়গায় চক্কর দিয়ে বেড়াচ্ছি। এই জিনিসটাতে আমরা হ্যাঁ, এই অংশে মরুভূমিটা দেখুন কি সুন্দর। এই দিকটাতে দেখো, এই দিকটাতে কতটা জায়গা জুড়ে একেবারে অসাধারণ জিনিস। এই জায়গাতে মরুভূমিটা কিরকম বলো? আমার উটের সঙ্গে একটা ছবি তুলে দাও, কারণ আমরা তো আর উটের পিঠে উঠবো না, কারণ আমরা কোনো প্রাণীর পিঠেই উঠি না। তো এখন এর সঙ্গে একটা ছবি তুলে নিই, ব্যাস তাহলেই হবে। না, ছবি তুললে দোষ নেই। এই জায়গাতে মরুভূমিতে অত ভিড়ভাট্টা নেই। এখানে দেখুন স্যান্ড ড্রিপলসগুলো কত ভালো বোঝা যাচ্ছে। সারাদিন ধরে মরুযাত্রা সেরে আবার আমরা ফিরে আসলাম আমাদের রিসোর্টে। এখানে এখন ইভিনিং কালচারাল প্রোগ্রাম হয়। এখানে বিভিন্ন জায়গা থেকে কালবেলিয়ারা আসে, সেই কালবেলিয়া উপজাতিরা এসে এখানে কালচারাল ড্যান্স করে, আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস করে। আর এই যে আমাদের এতক্ষণ ধরে এই যে ডেজার্ট সাফারি করালেন, ইনি হচ্ছেন মুন্না ভাই, এই রিসোর্টেরই গাড়ি, এবং উনি এখান থেকে এইখানে রিসোর্টে যারা আসেন তাদের নিয়ে এই সাফারি করান, তাই না? জি, আচ্ছা, বহুত বহুত শুক্রিয়া। থ্যাংক ইউ স্যার। এই রিসোর্টে ঢুকতেই আমাদের খুব সুন্দর একটা ওয়েলকাম জানানো হলো। কি দারুণ সুন্দর না রিসোর্টটা? খুব সুন্দর, ঢুকে তো খুব ভালো লাগলো, এত সুন্দর ওয়েলকাম পেলাম। এখন দেখি ঘরগুলো কিরকম। এই রিসোর্টের ভেতরে এইখানে প্রোগ্রাম হয়, আর এই দিকে বিভিন্ন টেন্টগুলি রয়েছে। এই হলো আমরা যে টেন্টটিতে থাকবো সেই টেন্ট। চলুন ভেতরটা দেখিয়ে নিই। বাইরে এখানে বসার জায়গা, দুটি চেয়ার, একটি টেবিল, আর এই হলো টেন্টের ভিতরে। এখানে দুটি সোফা রয়েছে, একটি সেন্টার টেবিল, এখানে ইলেকট্রিক কেটেল, টি কফির শ্যাশে, গ্লাস, কাপ, এদিকে বেড উইথ ব্ল্যাঙ্কেট, এখানে এসি, এদিকে ওয়ার্ড্রব, এইখানে একটি লাগেজ রাখার জন্য টেবিল, এইখানে ডাস্টবিন, খুব সুন্দর ব্যবস্থা। আর এই দিকে হচ্ছে ওয়াশরুম। এই দেখুন কত বড় ওয়াশরুমটি দেখুন। এই যে এইখানে আয়না, বেসিন, আর এইদিকে গিজার রয়েছে, এক্সস্ট, এইখানে টাওয়েল। এই বারান্দাটা এত সুন্দর, আর পর পর টেন্টগুলি রয়েছে, এই রকম বালির বিস্তার,
এর মধ্যে এই বসেই সময়টা কাটিয়ে দেওয়া যায়। এখন সন্ধ্যাবেলার চা স্ন্যাক্স সেই সব দেবে, তারপরে এখানে কালচারাল প্রোগ্রাম হবে, আমরা যাবো এরপর সেখানে। আমরা এখানে আসলাম, এত সুন্দর প্রোগ্রাম দেখলাম, আর এই দুজন এত ভালো নাচ করে, মানে চিন্তার অতীত। এই হচ্ছে লতা, এই গ্রামেই থাকে, ওর বিয়ে হয়ে গেছে, আর ও হচ্ছে একেবারে ছোট্ট একটা পুচকি মেয়ে, 5-এ পড়ে, কোমল নাম। আমি তো শুনেই অবাক হয়ে গেছি, কি মিষ্টি দেখুন। ওরা দুজনে হচ্ছে বোন, ওর ছোট বোন ও। এতক্ষণ আপনাদের যাদের সঙ্গে আলাপ করে দিলাম তারা হচ্ছে ডান্স পারফরমেন্স করেছে, আর যাদের ছাড়া এই অনুষ্ঠানই হতো না, মানে এত ভালো হতো না, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই যে ভেতরে এই যে মাঝখানে দাঁড়িয়ে আছে উনি হচ্ছেন তারিফ খান, আর উনি হচ্ছেন কণ্ঠশিল্পী, আপনারা তো দেখলেন ভিডিওতে। আর উনি হচ্ছেন কজু খান, উনি কিন্তু আমাদের কলকাতাতেও পারফর্ম করে এসছেন। আর ও হচ্ছে সবচেয়ে ছোট, ও হচ্ছে গুলजार। थैंक यू मैम। बहुत अच्छा लगा आप लोगों से मिलकर, आप लोगों का परफॉर्मेंस बहुत ही अच्छा है। मोस्ट वेलकम। थैंक यू। এটি হলো এই মরুভূমি রিসর্টের ডাইনিং। এখানকার খাওয়া দাওয়া সবই ভেজ এবং বুফে সিস্টেমে, কিন্তু আমাদের বলল যে আপনারা এখানে বসুন, আপনাদের থালা দিয়ে সাজিয়ে দিচ্ছি, কেননা আজকে লোকজন সেরকম নেই, বুফে সিস্টেমের দরকার নেই। তা আমাদের কি দিয়েছে দেখুন। এগুলোর কোনোটার আমি নাম জানি না, এগুলো সবই রাজস্থানি খাওয়া, কিন্তু এ তো দেখে দারুণ লাগছে। মনে হচ্ছে পনির দিয়ে। হ্যাঁ, এখানে দুজনের খাবারই একসাথে দিয়েছে, প্রয়োজন হলে আরও নেওয়া যাবে। এটা তো আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মিক্সড ভেজ পনির দিয়ে, এটা হচ্ছে কারি ডাল, এটা রসুনের চাটনি, এটা একটা ছোলার তরকারি, এটা বোধহয় সুজি, আর এটা একটা তরকারি, আর এখানে পোলাও দিয়েছে, আর ওখানে বোধহয় মাকাই কি রুটি। আর এই রুটিটা হচ্ছে আটার রুটি, এই রুটিটা বাজরার রুটি, আর এটা বেসন আর আটা মিক্সড করে এই রুটিটা। আর ये क्या है? हाँ? के सांगरी। के सांगड़ी। हाँ, राजस्थान का फेमस। এটা হচ্ছে গাট্টা গড়ি, হ্যাঁ, আর এটা के सांगरी। কে के সাংড়ে। सांगड़ी। এটা প্রচুর নাকি দাম, কত করে কেজি? 3000 rupees 1 ঠিক, 1 কেজির দাম 3000 টাকা। এখানকার রাজস্থানের এটা ফেমাস। আর এই বাটি আর ডাল তো আপনাদের বললাম, এটা আগে আমরা খেয়েছি। এ লসুন কা চাটনি है ना। তো ঠিক বহুত আছে, বঢ়িয়া। ডিনার দারুণ। কিন্তু যা দেখছি রাজস্থানি থালি এবং মরুভূমির মধ্যে বসে রাজস্থানি থালি
दारुण सुंदर डिनर एंजॉय করব আজকে। इसका नाम है धनराज। धनराज घोटुआ। हाँ जी। अच्छा एटार नाम धनराज घोटुआ। लोगों का। इलिश माछ नाम सुने हैं? नाम सुने हैं ये मछली का? हाँ हाँ नाम तो सुना। हिंसा फिश जो कहते हैं ना, बंगाली जो लोग होता है उसके लिए सबसे ज़्यादा फ्रेश खाते हैं बंगाली लोग। हाँ फिश का शौकीन है। एक दो बीज बुबू बाटी भांगছে। ये बाटी तोड़ रहे हैं ना, इसलिए बोला रुकने के लिए। আমি এবারে এক্সপার্ট হয়ে গেছি ডাল বাটি চুরমাতে, অপূর্ব বানিয়েছে, অপূর্ব। এটা হচ্ছে মিঠি চুরমা, মিষ্টি চুরমা, রুটি দিয়ে বানানো, কিন্তু এরকম গুঁড়ো গুঁড়ো করেছে, তার মধ্যে কিশমিশ, কাজু, আমন্ড, অনেক কিছু আর দেওয়া। একটা ওদের খাড়ি চুরমা। আর একটা হচ্ছে একটু মানে তীখা হয়, ওর মধ্যে মিষ্টিটা পড়ে না। তো যাই হোক, যেটাই খাচ্ছি আমার কাছে অনবদ্য লাগছে, খুব ভালো। এই খাবারগুলো যেটা আমরা গুজরাটেও দেখেছিলাম যে বিভিন্ন ধরনের আইটেম থাকে এবং একটার সাথে একটা মিশিয়ে মিশিয়ে খেতে ভালোই লাগে। আসলে আমরা তো রুটি খেয়ে অভ্যস্ত, কিন্তু যাদের একেবারে ভাত টাত না হলে চলে না তাদের জন্য কিন্তু সমস্যা। কিন্তু যদি রুটি খাওয়ার অভ্যেস থাকে আর যদি লোকাল ফুড এক্সপ্লোর করার অভ্যেস থাকে তাহলে ভালোই লাগবে, তাই না? আমার তো খুব ভালো লাগছে, আমি তো যেখানেই যাই লোকাল ফুড খাওয়ার জন্য মুখিয়ে থাকি, খুবই ভালো। আর জোয়ার বাজরার রুটি তো আগে কখনো খাইনি, এবার খাচ্ছি, কিন্তু প্রত্যেকটা রান্নার স্বাদ অপূর্ব, অপূর্ব। এইটাও জানা দরকার মানুষের, যেই স্টেটে যাচ্ছেন সেই স্টেটের খাবারের স্বাদ কীরকম হয় সেইটা না জানলে তাদের কালচারটাও জানা যায় না। साजन साजन हूँ करूँ আজকে 11ই অক্টোবর 2025, মরুভূমির বুকে জীবনের প্রথম সকাল। চারিদিকে বালি আর তার মাঝখানে এই টেন্টগুলি এক অপূর্ব পরিবেশ তৈরি করেছে। মাঝখানে আবার ছোট ছোট খেজুর গাছ পোতা, খুব সুন্দর লাগছে সকাল থেকে। এমন কিচ্ছু গরম নেই সেরকমভাবে। আর আমরা এই যে বারান্দাটায় এখানটাতে বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, সকালবেলার চাও এখানে বসে খেয়েছি। খুব সুন্দর পরিবেশ, বেশ ভালো লাগছে। আর আমরা এই যে রিসোর্টটিতে আছি, এই রিসোর্টটিতে সব রকম সুযোগ সুবিধা রয়েছে, কোনো ধরনের অসুবিধা আমাদের হয়নি। গতকাল রাত্রে এসিও খুব ভালো চলেছে, আর এমনিতেই খুব একটা গরম ছিল না। মরুভূমির অঞ্চলে সেখানে রাত্রিবেলাটা যথেষ্ট ঠান্ডা হয়, তবু এসি চললে ঘরের গুমোট ভাবটা কেটে যায়। তো আমরা ভীষণ ভালো মানে এখানে আমরা থেকেছি, রিসোর্টে কোনো প্রবলেম নেই। বাথরুমের অ্যারেঞ্জমেন্ট তো খুব ভালো, বাথরুমের জলের ব্যবস্থা ইত্যাদি যেগুলো মরুভূমি অঞ্চলে সমস্যা হওয়ার কথা সেগুলি বেশ ভালো। আর এখন আমরা যাব ব্রেকফাস্টের টেবিলে, সেখানে ব্রেকফাস্ট করব, করে আমাদের নতুন গন্তব্যের দিকে এগিয়ে যাব। ব্রেকফাস্টটা আমার দেখানো উচিত ছিল, কেননা ব্রেকফাস্ট তো প্যাকেজের মধ্যেই, কিন্তু এসে গল্প করতে করতে ব্রেকফাস্ট দেখাতেই ভুলে গেছি। সরি, কিছু মনে করবেন না। এমনিতে আমি তো ব্রেড বাটারই নিই, আর বুবু আজকে নিয়েছে পোহা। কিন্তু পোহাটি এত সুন্দর করে দিয়েছে এবং পোহার উপর বেশ ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়েছে, তাতে আমার মনে হলো বেশ স্বাদ হবে। আমিও একটুখানি পোহাও খেয়ে দেখলাম ব্রেড বাটারের সাথে, ভালোই করেছে। এছাড়াও এখানে আলু পরোটা পাওয়া যায়, পুরি সবজি পাওয়া যায়, আদার্স অনেক কিছুই পাওয়া যায়, সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। মরুভূমি রিসোর্ট থেকে রওনা দিয়ে এখন আমরা যাচ্ছি জয়সলমীর সিটির দিকে, আর যাওয়ার পথে আমরা দেখে নেব কুলধারা গ্রাম। দেখুন, বিশাল অঞ্চল জুড়ে গ্রামের বাড়িঘরের ভগ্নাবশেষ পড়ে রয়েছে। জাতের গরিমা, বংশের গরিমা যে কত তীব্র হতে পারে, যে তা রাজশক্তির কাছে বা পরম কোনো শক্তির কাছেও মাথা নত করে না, তার অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন হলো এই কুলধারা গ্রাম। আমরা যখন জয়সলমীরে ঘুরছিলাম তখন আমরা একটি হাভেলিতে গিয়েছিলাম, সালিম সিং কি হাভেলি। এই সালিম সিং এত অত্যাচারী ছিলেন যে অনেকে তাকে জালিম সিংও বলতো। তা উনি 1815 সালে ওই হাভেলিটি নির্মাণ করেছিলেন। ওই সমসাময়িক সময়েই তিনি ছিলেন জয়সলমীরের যে রাওয়াল রাজারা তাদের মন্ত্রী বা দেওয়ান। তিনি এই কুলধারা অঞ্চলে এইখানে
একটি গ্রামে এইখানে পালিওয়াল ব্রাহ্মণরা বসবাস করত। এই পালিওয়াল ব্রাহ্মণরা রাজস্থানের পালি অঞ্চল থেকে এসেছিল। তাই এই পালিওয়াল গ্রামে এক ব্রাহ্মণ কন্যাকে তার খুব পছন্দ হয় এবং তিনি তার প্রতি প্রেমে আসক্ত হন, তাকে বিবাহের প্রস্তাব দেন। কিন্তু এই ব্রাহ্মণেরা এই রাজশক্তির সাথে নিজেদের আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলতে চান না এবং সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এবং তাতে সেই সালিম সিং অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি বিভিন্নভাবে এই গ্রামের ব্রাহ্মণদের উপরে চাপ সৃষ্টি করতে থাকেন। এক সময় এরকম হয় যে এই গ্রামের সমস্ত ব্রাহ্মণ, মানে এই গ্রামের যারা অধিবাসী, এবং শোনা যায় শুধু এই গ্রাম না, তার আশেপাশেরও বেশ কয়েকটি গ্রামের অধিবাসীরা, 83টি গ্রাম, তা অধিবাসীরা তারা এই অঞ্চলটি ছেড়ে এক রাতের মধ্যে চলে যায় এবং সম্পূর্ণ এই অঞ্চলটি একটি পুরো জনমানবহীন একটি পরিত্যক্ত অঞ্চলে পরিণত হয়। আমি আস্তে আস্তে এই কথাই বলছিলাম যে সালিম সিং যে এত বাজে লোক ছিল, জানলে আগে আর ওর হাবেলি দেখতে যেতাম না। আমি আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। এই দেখুন পাথরের দেয়ালগুলি রয়েছে, এইখানে দরজা। এই ব্রাহ্মণেরা এই অঞ্চল ছেড়ে যাওয়ার সময় অভিশাপ দেন যে এই অঞ্চলে আর কেউ বাস করতে পারবে না। তখন থেকে এই অঞ্চলটি মানুষের কাছে একটি হন্টেড প্লেস বা ভুতুড়ে অঞ্চল হিসেবে পরিচিতি লাভ করে। এই অঞ্চলে কেউ রাত্রিবেলায় বাস করে না, এই অঞ্চলে কোনো মানুষজন কারোকেই দেখা যায় না। এখানে 5টার পরে প্রবেশ করতে দেওয়া হয় না, বিকেল 5টার পরে। আর বলা হয় যে এখানে কেউ থাকেন না, কিন্তু আমরা ঢোকার সময় দেখলাম যে কয়েকটি বাড়িতে লোকজন এখন বসবাসও করছে। রক্ষণাবেক্ষণ করে গাইডরা থাকেন অনেক। এখন সরকার থেকে এই জায়গাটা অনেক মেরামত করে দিয়েছে, বাড়িঘরগুলোকে সুন্দর করে রাখছে, তবে বেশিরভাগ অংশই ভগ্নাবশেষ অবস্থায় রয়েছে। এই জায়গাগুলি ট্যুরিস্টদের দেখার উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে। আর এখানে প্রবেশ করতে গেলে যার জন্য 30 টাকা করে নেওয়া হয়। যে প্রেমের প্রত্যাখ্যানের জন্য সারা গ্রাম উজাড় হয়ে গেল, আশেপাশের 83টি গ্রামের লোকজন পালিয়ে গেল, আর সেই জায়গায় দেখুন নিজেদের সব প্রেম কাহিনী লিখে রেখেছে। কি অবস্থা করে রেখেছে পুরো জায়গাটার। তবে এই অঞ্চলের প্রাচীন নাম কিন্তু কুলধারা ছিল না। কী নাম ছিল সেটা আমি জানি না। আর কুল অর্থাৎ নিজেদের বংশমর্যাদা ধারণ করে রেখে এই গ্রামের ব্রাহ্মণেরা এই গ্রাম ত্যাগ করে গিয়েছিলেন বলে এই জায়গাটির নাম হয় কুলধারা। পরবর্তীকালে কিন্তু এই নাম লোকমুখে প্রচলিত হয়। কুলধারা দেখে নিয়ে এখন আমরা রওনা দিলাম জয়সলমীরের পথে। দুদিন আমরা জয়সলমীরের মরুভূমি অঞ্চলে দারুণ সুন্দর কাটালাম এবং তার অনেকটাই কারণ এই ফারুক আমাদের এত সুন্দর ঘুরিয়েছে, এত ভালো ছেলে, এবং ওর বয়স কিন্তু খুব কম, আমার মেয়েরই বয়সই প্রায় বছর 2-এর বড়। দারুণ সুন্দর ছেলে, খুব এনজয় করলাম আমরা। ভালো এখন এসে পৌঁছে গেলাম জয়সলমীর স্টেশনে। এই লাগেজ নিয়ে স্টেশনে বসে রয়েছি। আর এই যে ট্রেন 20491 জয়সলমীর সাবরমতী এক্সপ্রেস, এই ট্রেনে করে আমরা আজকে রাত্রি 9টার সময় গিয়ে পৌঁছাবো যোধপুর। জয়সলমীর আমরা কিন্তু দারুণ ঘুরলাম, কি বলো?
আর আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই জয়সলমীর ভ্রমণের ভিডিও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। এর পরের পর্ব যোধপুর। যোধপুর। অনেক ধন্যবাদ।